বছরের সন্ধিক্ষণে চলে এসেছি। আর মাত্র 5 দিন পরেই 2021 সালে আমরা পদার্পণ করব। 2020 সাল আমাদের প্রত্যেকের জন্য একটি স্মৃতির বছর, একটি একটি কি বলবো যে একটি উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে, ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই বছরটি কেড়ে নিয়েছে আমাদের অনেক স্বজনকে। মহামারী কোভিড-19 এই করোনা ভাইরাসের আগ্রাসন থেকে অনেকেই মুক্তি পায়নি। করোনা ভাইরাসের এই ছোবল থেকে অনেকেই আসলে মুক্তি না পেয়ে জীবন হারিয়ে পরপারে গিয়েছে। আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের শুরুতেই। প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত লাইভ ওয়েবিনার সেশনের ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব করোনা ও কিডনি রোগ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকে লাইভ ওয়েবিনার সেশনে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন প্রথিতযশা চিকিৎসক। প্রিয় দর্শক, জন্য আমরা তাদেরকে পরিচয় করে দিচ্ছি। যুক্ত আছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, চিফ কনসালটেন্ট নেফ্রোলজি অ্যান্ড ডিরেক্টর রেনাল সেন্টার, ইউনাইটেড হসপিটাল, ঢাকা। আমাদের সাথে আরো যুক্ত আছেন প্রফেসর ডক্টর এম মহিবুর রহমান, এক্স প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, মিডফোর্ট, ঢাকা। স্যার, আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ওয়েবিনার সেশনে পাওয়ার্ড বাই ইউপ্রেক্স অ্যান্ড ফরেনজেক্ট এবং আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ইউনিমেড ইউনিহেলথ। স্যার, আপনারা দুজনেই আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন বলে আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং প্রত্যাশা রাখছি আজকের এই আলোচনা থেকে আমাদের সাধারণ জনগণ উপকৃত হবে আমাদের সাথে সংযুক্ত যারা আছেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী যারা আছেন তারাও যুক্ত আছেন এবং তারা উপকৃত হবেন বলে আমরা প্রত্যাশা করছি। আমি প্রথমেই চলে যেতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যারের কাছে। স্যার, কেমন আছেন? নুরুল ইসলাম স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, অনেক অনেক স্বাগত আবারও আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্যার, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো স্যার, যেমনটি বলছিলাম আসলে অনুষ্ঠানের শুরুতেই, আমরা তো 2020 সালটা অনেক কষ্টে অতিক্রম করছি, অনেক আতঙ্ক নিয়ে এখনো আমরা আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কটা হচ্ছে যে করোনার সেকেন্ড ওয়েভ, আমরা আবার বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন দেশ থেকে আরো শক্তিশালী করোনা ভাইরাসের স্ট্রেইন আসছে, এটা নিয়েও কিন্তু জনমনে আতঙ্ক। এবং পাশাপাশি যারা কিডনি রোগে আক্রান্ত, মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের অন্যতম হচ্ছে কিডনি, তো তাদের মধ্যেও কিন্তু অনেক ভয় ভীতি কাজ করছে। তো আমি একটু প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে এইরকম করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে যারা কিডনির রোগী রয়েছেন তারা আসলে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, এরপর আমরা বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জানতে চাই যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে কিডনি রোগে আক্রান্ত যে সমস্ত রোগী, তাদের জন্য কি স্পেশাল অ্যাটেনশন, স্পেশাল সতর্কতা রয়েছে? ধন্যবাদ রাজ টিভিকে এবং ধন্যবাদ ইউনিমেড ইউনিহেলথকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম এই সন্ধ্যায় আয়োজন করার জন্য। আমি যদি স্মৃতির পাতা উল্টাতে যাই, এখন থেকে ঠিক 1 বছর আগে, অর্থাৎ 2019 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চীনের উহান প্রদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপরে খুব দ্রুত এটা পশ্চিমা দেশ, ইউরোপিয়ান দেশগুলোতে চলে যায় এবং সেখান থেকে আরো পশ্চিমে খুব দ্রুত আমেরিকা, ল্যাটিন আমেরিকা তথা সমস্ত বিশ্বে এই অসুখটা ছড়িয়ে পড়ে। এবং এই অসুখটা যেহেতু নতুন, এই ভাইরাসটা যেহেতু নতুন এবং এটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে, এখনো আমরা বুঝেই যাচ্ছি, সবকিছু আমরা বুঝে উঠতে পারিনি এবং এটা নিয়ে অনেক প্রাণহানি হয়েছে, যেমনটা বলছিলেন শুরুতেই অনুষ্ঠানের। এরপরে যেটা দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট প্রোটোকলে এই কোভিড শুধুমাত্র ফুসফুসেই আক্রান্ত করে না, এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ হয়ে গেছে। তো এটার জন্য যে ম্যানেজমেন্ট, এটা ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রায়াল হয়েছে এবং দেখা গেছে যে এতে কোনোটাই খুব
একেবারে 100% কিওর এনে দিতে পারে না। তবে বিভিন্ন ট্রায়ালের যেতে যেতে আমাদের অভিজ্ঞতা, পৃথিবীব্যাপী বৈজ্ঞানিকদের অভিজ্ঞতা, ডাক্তারদের অভিজ্ঞতায় দেখা গেছে যে একমাত্র স্টেরয়েড ওষুধটাই মানে সাবস্টেন্সিয়াল মর্টালিটি রেট, অর্থাৎ মৃত্যুর হার বিভিন্ন রকম আছে। এটা ডেক্সামেথাসোন হিসাবে কেউ ব্যবহার করে, কেউ মিথাইল প্রেডনিসোলোন হিসাবে ব্যবহার করে, কেউ হাইড্রোকর্টিসন হিসাবে ব্যবহার করেন, বিভিন্ন রকম ক্লিনিক্যাল সিনারিওর উপর বেস করে আর কি। এছাড়া অনেক রকম অ্যান্টিভাইরাল ড্রাগ এসেছে, কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে রেমডেসিভিরই সবচাইতে উল্লেখযোগ্য অ্যান্টিভাইরাল ড্রাগ, যেটা বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে এবং FDA এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে এই রেমডেসিভির কিন্তু মানে মৃত্যুর হার কমাতে পারে না, এবং এই রেমডেসিভির যেটা করতে পারে হসপিটাল স্টেটাকে কমায়। যদি 15 দিন কেউ হসপিটালে থাকে, সেটা হয়তো 12 দিন বা 10 দিনে আনতে পারে, কিন্তু মৃত্যুর হার কমাতে পারে না। পরবর্তীতে দেখা গেল যে রেমডেসিভির ভিতরে সাথে যদি আমরা একটা জ্যাক ইনহিবিটর অর্থাৎ ব্যারিসিটিনিব যদি আমরা যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে হসপিটাল স্টে আরেকটু কমতেছে, রিকভারিটা একটু কুইক হচ্ছে। এখনকার মতো এই অ্যান্টিভাইরাল ড্রাগ হিসাবে এই কম্বিনেশন বিভিন্ন দেশে, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকায় এবং আমরা বাংলাদেশেও এটা ব্যবহার করতেছি, তবুও এটা হসপিটাল স্টে ছাড়া আরো কিছু কমাচ্ছে না। এখন যেটা হয়েছে, কিডনি কেমন করে আক্রান্ত হয়, কিডনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেকগুলো মেকানিজম বা কারণ আছে। তার মধ্যে একটা হলো যে করোনা ভাইরাস নিজেই কিডনিকে আক্রান্ত করতে পারে। যেমন এইটা একটা ভাইরাস যেটা একটা রিসেপ্টরের সাথে গিয়ে লেগে শরীরের মধ্যে সম্পৃক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভিন্ন অর্গানকে অ্যাফেক্ট করে। কিন্তু আপনারা জানেন যে এটা মাত্র 2 বা 3টা রুট দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে, একটা হলো মুখ, একটা হলো নাক, আর একটা হলো চোখ। সেই জন্য মুখ এবং নাক দিয়েই বেশি যায়, এবং এটার সাথে যেহেতু ফুসফুসের সম্পৃক্ততা খুব বেশি, সেই জন্য সরাসরি ফুসফুসে যায়। কিন্তু যদি আপনি রিসেপ্টরের ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করেন, এটা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টরের সাথে গিয়ে এই ভাইরাসটা সম্পৃক্ত হয়। এটার আধিক্য কিন্তু কিডনিতে বেশি ফুসফুসের চাইতে। ফুসফুসে এটার যদি বিস্তৃতি আমরা ধরি, এটা হচ্ছে অনলি 25%, বাকি 75% রিসেপ্টর কিন্তু কিডনিতে অবস্থিত। কিন্তু যেহেতু সরাসরি ভাইরাসটা লাংসে যাচ্ছে, এই জন্য ফুসফুস রিলেটেড সিমটমটা বেশি হয় আর কি। এছাড়া এই ভাইরাসটা যখন ছড়িয়ে পড়ে, এটা করে কি কতগুলো শরীরে ইনফ্লামেটরি মেডিয়েটর বলে বা সাইটোকাইন, এটা রিলিজ করে। এগুলো হয় কি ব্লাড প্রেশার কমিয়ে দেয়, এটা বিভিন্ন সিস্টেমকে এফেক্ট করে। ব্লাড প্রেশার কমিয়ে দিলে আপনার কিডনি রক্ত সঞ্চালন কমে যায়, লিভারে কমে যায়, হার্টে কমে যায়, ব্রেনও কমে যায়। কিডনিতে যদি রক্ত সঞ্চালন কমে যায়, তাহলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে, কমে গিয়ে এটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বা কিডনি ফেলিওর হয়ে যেতে পারে আর কি। এছাড়াও যাদের অতীতে কিডনি রোগ ছিল, তাদের কিডনি রোগ হয়তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে ভালোভাবে মেনে চলতেছিল, কিন্তু এই ভাইরাস আক্রান্ত হওয়ার পরে তার কিডনির কার্যক্ষমতা আরো বেশি করে কমে গিয়ে তার ডায়ালিসিস যার আগে প্রয়োজন হতো না, এখন প্রয়োজন হতে পারে আর কি। তো এই মোটামুটি মানে কিডনি সংক্রান্ত অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে জেনে গেলাম আপনার কাছ থেকে ছোট্ট প্রারম্ভিক আলোচনার মাধ্যমে, প্রিয় দর্শক, আমরা কিন্তু জেনে গেলাম যে আসলে কিডনি মানবদেহের কত গুরুত্বপূর্ণ একটি অর্গান, এবং করোনা ভাইরাস এটা এত বেশি নটোরিয়াস যে এটি মাল্টিপল সিস্টেমটাকে একই সাথে কিন্তু টার্গেট করে তারা কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং যদিও এটি ফুসফুসে বিস্তার লাভ করছে, কিন্তু স্যার যেমনটি বললেন, এনজিওটেনসিন রিসেপ্টর অর্থাৎ ACE, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যে রিসেপ্টরটি রয়েছে, সেটি কিন্তু কিডনিতে রয়েছে, এবং সেই রিসেপ্টরের মধ্যে বসে আলটিমেটলি কিডনিটাকে ধ্বংসপ্রাপ্ত করছে। এবং পাশাপাশি যে এটি যে টার্গেট অর্গান লাংস, সেই ফুসফুসের বিভিন্ন ধরনের প্রদাহ ঘটে যখন ব্লাড প্রেশারের বিভিন্ন ধরনের ফল করবে, সেটা কিন্তু আলটিমেটলি কিডনির উপর প্রভাব পড়ছে, অর্থাৎ একটির সাথে কিন্তু আরেকটি অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, এবং সেই বিষয়টা কিন্তু স্যার অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরলেন। ধন্যবাদ স্যার আপনার সুন্দর প্রাণবন্ত ব্যাখ্যার জন্য। আমরা এই পর্যায়ে আসতে চাই আমাদের অ্যানাদার প্যানেল এক্সপার্ট প্রফেসর ডক্টর এম মহিবুর রহমান স্যারের কাছে। স্যার,
নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। আপনার কাছে আমি যেটি জানতে চাই স্যার, এই যে কিডনি, স্যার যেমনটি বলছিলেন যারা আগের থেকেই কিডনি রোগে আক্রান্ত তারা বেশি করে ঝুঁকির মধ্যে রয়েছে। তো আমরা জানি যে কিডনির একটি দীর্ঘস্থায়ী সমস্যার নাম হচ্ছে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। এই রোগটি যাদের রয়েছে তারা আসলে কতটা ঝুঁকিপূর্ণ এবং এই রোগটি বেসিক্যালি কিভাবে করোনা ভাইরাস এটাকে আরো বেশি প্রভাবিত করছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাজ টিভিকে এবং ইউনিমেড ইউনি হেলথকে এই ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য। তো আপনি যে প্রশ্নটি করলেন যে সিকেডি যাদের আছে তারা আর কতখানি ঝুঁকির মধ্যে আছে। প্রথমত হচ্ছে সিকেডি জিনিসটা কি? সিকেডি জিনিসটা হচ্ছে আমরা যেটাকে বলি ধীর গতিতে কিডনি বিকল হয়ে যাওয়া। কারণ কিডনি কার্যকারিতা কমে যাওয়া বা কমে যাওয়ার দুটো প্রধান ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি, আর একটা হচ্ছে ধীর গতিতে কিডনি বিকল হয়ে যাওয়া, ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এবং ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ খুবই উল্লেখযোগ্য, আমার মানে সবচেয়ে বেশি। একটি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, আর হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির ছাঁকনির প্রদাহ। সেগুলোতেই সবচেয়ে বেশি এই সিকিডি হয়ে থাকে। এখন যারা সিকিডিতে ভুগছেন তাদের কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নর্মাল স্বাভাবিক মানুষের চেয়ে কম থাকে। কারণ তাদের যেহেতু তারা ক্রনিক কিডনিতে ভুগছেন, ফলে তাদের কিডনি কার্যকারিতা যেহেতু কম হচ্ছে, ফলে শরীরের মধ্যে অনেক ধরনের দূষিত পদার্থ জমে থাকে, যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে তাদের কিডনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সাধারণ মানুষের তুলনায়। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যারা সিকিডি, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হন বা কোভিড রোগে ভোগেন, দেখা গেছে তাদের মৃত্যুর হার সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। সাধারণ সুস্থ মানুষ যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের থেকে অনেক বেশি, প্রায় 4-5 গুণ বেশি তারা মৃত্যু মুখে পতিত হন। সুতরাং সিকিডিতে যারা ভুগছেন তারা অবশ্যই বেশি ঝুঁকিতে আছেন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার, এবং করোনা ভাইরাস আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি। এই জন্য আমার মনে হয় যারা সিকিডিতে ভুগছেন তাদের অবশ্যই অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। অন্যান্য মানুষের চেয়েও যাদের সিকিডি নেই তাদের থেকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে তাদের করোনা ইনফেকশন না হয়, এবং ইনফেকশন হয়ে অতি দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। কারণ যেসব কোমরবিডিটিস গুলো আপনার করোনা ভাইরাসের ক্রিটিক্যাল ইলনেস করে কিংবা সিভিয়ার ইলনেসে যায়, সেগুলোর যে ঝুঁকিগুলো আছে তার মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ একটি। ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ, ওবেসিটি, হাইপারটেনশন, এই সবগুলোতেই আপনার করোনা ভাইরাসের আক্রান্ত হলে খুব খারাপ অসুখ হওয়ার বা ক্রিটিক্যাল ইলনেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জেনে গেলাম যে আসলে দীর্ঘস্থায়ী যে কিডনির সমস্যা, যেটিকে স্যার সিকেডি বা আমরা যেটাকে সিকেডি বলে জানি, সেই বিষয়টি নিয়ে স্যার বলছিলেন, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যারা এই মুহূর্তে সিকেডির রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আবারও আসবো আপনার কাছে, পর্যায়ে আসতে চাই প্রফেসর ডক্টর নুরুল ইসলাম স্যারের কাছে। স্যার, সিকেডি বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সাধারণ দর্শকদের মধ্যে অনেক জানবার বিষয় রয়েছে, আগ্রহ রয়েছে যে সিকেডির কোনো টাইপস রয়েছে কিনা বা কোনো স্টেজ রয়েছে কিনা, যদি থাকে সেটি কি কি, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। সিকেডির স্টেজ গুলো সম্পর্কে একটু বলবেন আমাদের। আচ্ছা, ধন্যবাদ। সিকেডির ডেফিনেশন আমার শ্রদ্ধেয় প্রফেসর মহিবুর রহমান সাহেব ভালো করে বলেছেন। তো আমি বলি যে কিডনির স্ট্রাকচারাল অথবা ফাংশনাল অ্যাবনর্মালিটি যদি 3 মাসের বেশি থাকে তাহলে সেটাকে আমরা সিকেডি বলবো। এখন সিকেডি স্টেজিংটা করা হয় মূলত ইজিএফআর এর উপর ভিত্তি করে। আমরা সিকেডিকে ভাগ করি, মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এবং স্টেজ 5, ফাইনালি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এখন যদি আমাদের ইজিএফআর 60 to 90 এর মধ্যে থাকে তাহলে আমরা এটাকে বলবো সিকেডি স্টেজ 1। আর এর সাথে মানে স্ট্রাকচার অথবা ফাংশনাল অ্যাবনর্মালিটি আছে। আর যখন দেখবো যে আমরা ইজিএফআর এটা কমে 60 থেকে 45 এর মধ্যে আসে, তখন আমরা এটাকে বলবো সিকেডি স্টেজ আমি প্রথমে একটু ভুল বলেছি, যদি 90-র উপরে থাকে ইজিএফআর
তাহলে আমরা বলবো এটা সিকিউরিটি স্টেজ 1। যদি 90 থেকে 60 মধ্যে থাকে তাহলে এটাকে বলবো আমরা সিকিউরিটি স্টেজ 3। সিকিউরিটি স্টেজ 3টাকে সিকিউরিটি স্টেজ 3টাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এ এবং বি। যখন ইজিএফআরটা থাকতেছে 45 থেকে 60-র মধ্যে, তখন আমরা এটাকে বলছি সিকিউরিটি স্টেজ 3A। আর যখন দেখা যাচ্ছে যে ইজিএফআর 44 থেকে 30-র মধ্যে, তখন এটাকে আমরা বলতেছি সিকিউরিটি স্টেজ 3B। আর যখন 30-এর নিচে নেমে যায় ইজিএফআর, তখন আমরা এটাকে বলতেছি সিকিউরিটি স্টেজ 4। আর যখন ইজিএফআরটা নেমে যায় 15-র নিচে, তখন আমরা এটাকে বলি সিকিউরিটি স্টেজ 5। এই হলো আমাদের স্টেজিং আর কি। স্যার এই জায়গাটা সম্পূরক প্রশ্ন এসে যায়। হ্যাঁ, সম্পূরক প্রশ্ন একটু করতে চাই। সেটি হচ্ছে যে এই যে স্টেজগুলো, স্টেজ 1, 2, 3, আবার আমরা 3 ক্যাটাগরিও জানলাম, এ বি আছে, এরপর 4 আছে, স্টেজ 5 আছে। তো স্যার কোনো একটা রোগী যদি স্টেজ 1 থেকে 2-তে তো যাচ্ছে, স্বাভাবিকভাবেই তার অবনতি হচ্ছে, কিন্তু যদি আমরা উন্নতি হয়, সে কি স্টেজ ডাউন হতে পারে কিনা? অর্থাৎ স্টেজ 4 থেকে কি কখনো 3-তে আসতে পারে, বা 3 থেকে কখনো 2-তে আসতে পারে কিনা? এই বিষয়টা আমাদের দর্শকরা জানতে চায়। আচ্ছা, এটা ক্রনিক কিডনি ডিজিজ সাধারণত এটা প্রগ্রেসিভ ডিজিজ, এবং আমরা একটা জায়গায় অনেক সময় হয় কি, যদি মানে কারণটাকে আমরা চিহ্নিত করতে পারি এবং সেই কারণটাকে যদি আমরা মানে টার্গেট করে চিকিৎসা দিতে পারি বা সেটা দূর করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই স্টেজেই দীর্ঘদিন থেকে যাচ্ছে, এখান থেকে তার অবনতি হবে। যেমন উদাহরণস্বরূপ বলি, আমি আমার পূর্ববর্তী ক্লিনিশিয়ান শ্রদ্ধেয় প্রফেসর মহিবুর রহমান সাহেব বলেছেন যে অন্যতম কারণ হলো ডায়াবেটিস। আমরা যদি ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারি, আমরা যদি তার প্রেশার কন্ট্রোল করে রাখতে পারি, সে যদি তার ওজন কমাতে পারে, সে যদি স্মোকিং বন্ধ করে দেয় এবং রেগুলার যদি ফলো আপে থাকে, তাহলে একই জায়গায় অনেকদিন থাকার সম্ভাবনা বেশি। আর যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, প্রেশার আনকন্ট্রোল থাকে এবং খাওয়া দাওয়া যদি রেস্ট্রিকশন না থাকে, ওজন যদি না পারে, স্মোকিং যদি কন্টিনিউ করে, তাহলে এটা খুব দ্রুত অবনতির দিকে চলে যাবে। তখন স্টেজ 2 এর পেশেন্ট স্টেজ 3, স্টেজ 3 থেকে স্টেজ 4, স্টেজ 4 থেকে 5 এবং আলটিমেটলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টের দিকে যেতে হবে তাকে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এগুলো হচ্ছে ইরিভার্সিবল একটি ড্যামেজ, যে ড্যামেজটি আসলে রিকভার কোনো সুযোগ নেই। যদি আমরা একটু সতর্কতা অবলম্বন করি, সেক্ষেত্রে হয়তো একটা সুনির্দিষ্ট একটা স্টেজে আমরা স্টে করতে পারি, কিন্তু সেখান থেকে আসলে ব্যাক করার কোনো সুযোগ নেই। এমনই নিশ্চয়ই আপনি স্যার বোঝানোর চেষ্টা করেছেন। জি, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের আলোচনার বিষয় করোনা ও কিডনি রোগ। আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ইউনিমেট হেলথ পাওয়ার্ড বাই ইপ্রেক্স এন্ড ফরেনজিক। আমাদের সাথে দুজন প্রথিতযশা নেফ্রোলজিস্ট যুক্ত আছেন। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত আছেন, তবে জানিয়ে রাখছি আজকে দুজন প্রথিতযশা চিকিৎসকদের মতামত অবশ্যই আপনারা গ্রহণ করবেন, এবং পাশাপাশি আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে, পরিবারের কেউ যদি কিডনি রোগে আক্রান্ত থাকে, আমাদেরকে তার সমস্যাটা জানিয়ে এবং নাম উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন রাখুন। বিশেষজ্ঞ অতিথিবৃন্দ আপনাদেরকে প্রশ্নের উত্তর প্রদান করবেন। আর এজন্য যেটি করতে হবে, রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনি আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি রাখুন। আর যদি আমাদের রাজ টিভির পেজটি লাইক করা না থাকে, অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে আজকের অনুষ্ঠানটি শেয়ার দিবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যেতে চাই প্রফেসর ডক্টর এম মহিবুর রহমান স্যারের কাছে। স্যার, যেমনটি বলছিলেন যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা ইজিএফআর এর কথা বলছিলেন, যেটি দিয়ে আসলে মেজার করা যাচ্ছে যে কোন স্টেজে আছে। আরো একটি ডায়াগনস্টিক টুলস রয়েছে বা একটি ইনভেস্টিগেশনস, আমরা কমন একটি ইনভেস্টিগেশন সবাই জেনে থাকি যে সিরাম ক্রিয়েটিনিন, অর্থাৎ আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে খুব আতঙ্ক তাদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। তিনি বলছেন যে আমার ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে গেছে বা অনেক ক্ষেত্রে একটু কমছে। এই ক্রিয়েটিনিনের প্যারামিটারটা দেখে তারা অনেক ক্ষেত্রে অ্যাসেস করতে চায় যে কিডনির কি অবস্থা। আসলে ক্রিয়েটিনিন লেভেলটি দেখে আমরা কিভাবে কিডনির অবস্থা অ্যাসেস করতে পারবো, এবং এই টেস্টটি সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে আমরা রক্তে যখন ক্রিয়েটিনিনের মাত্রা নিরূপণ করি, সেটাকে আমরা সিরাম ক্রিয়েটিনিন লেভেল বলে থাকি। এটা স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.7 থেকে 1.3 পর্যন্ত মিলিগ্রাম পার ডেসিলিটার।
এর বেশি হলে আমরা বলি যে ক্রিয়েটিনের মাত্রা বেশি। এখন ক্রিয়েটিনটা হচ্ছে একটা মার্কার। মার্কার মানে হচ্ছে আমাদের যখন কিডনি কার্যকারিতা কমে যায় তখন আমার শরীরের মধ্যে অনেক ধরনের দূষিত পদার্থ জমা হয়। তো কতখানি দূষিত পদার্থ জমা হচ্ছে কিংবা কিডনি কার্যকারিতা কেমন হচ্ছে সেটা বোঝার জন্য আমরা ক্রিয়েটিনের লেভেলটা মেপে থাকি। ক্রিয়েটিনের লেভেলের মাত্রা দেখে আমরা বুঝতে পারি কিডনি কার্যকারিতা কেমন হচ্ছে, কিডনি কতখানি খারাপ হয়ে যাচ্ছে বা কতখানি কম কাজ করছে, সেটা আমরা নিরূপণ করার জন্য সিরাম ক্রিয়েটিন লেভেল মেপে থাকি। সিরাম ক্রিয়েটিন সম্বন্ধে কয়েকটা কথা একটু ভালো করে জানা দরকার, যে কিডনির কার্যক্ষমতা 50% বেশি না কমলে কিন্তু সিরাম ক্রিয়েটিন লেভেল বাড়ে না, এটা জানতে হবে আমাদেরকে। তার মানে হচ্ছে যে কেউ যদি সিরাম ক্রিয়েটিন লেভেল নর্মাল দেখে ভাবেন যে আমার কিডনি সম্পূর্ণ সুস্থ আছে, সেটা সবসময় ঠিক নাও হতে পারে, ঠিক হতে পারে নাও হতে পারে। কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি কার্যক্ষমতা 50% বেশি কমে গেলে সিরাম ক্রিয়েটিন লেভেল বাড়তে শুরু করে। সুতরাং যখন আপনার ক্রিয়েটিন লেভেল বেড়ে গেছে তখন বুঝতে হবে যে আপনার কিডনি কার্যক্ষমতা 50% বেশি কমে গেছে, মানে আপনার ইজিএফআর 60 নিচে চলে আসছে। সুতরাং ইজিএফআর এর ব্যাপারটা নিয়ে আবার অনেকের মনে একটু অনেক ধরনের প্রশ্ন আছে, আমি একটু ব্যাপারটা একটু খোলাসা করে বলি। ইজিএফআরটা আসলে কোনো টেস্ট না, ইজিএফআরটা হচ্ছে একটি ফর্মুলায় ফেলে আমরা একটা জিএফআর, ই মানে হচ্ছে এস্টিমেটেড মানে হচ্ছে ধারণাকৃত জিএফআর আর কি, এটা রিয়েল জিএফআর না। কারণটা জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা হচ্ছে কিডনির কার্যক্ষমতা বোঝার একটা উপায়। তো ইজিএফআরটা হচ্ছে আমরা একটা কতগুলো ফর্মুলা যেগুলো প্রধানত আমেরিকাতে আবিষ্কার করা হয়েছে, আমেরিকা আপনার ইউরোপে এটা ভ্যালিডেট করা হয়েছে। সেই ফর্মুলাগুলোতে আমরা সিরাম ক্রিয়েটিন লেভেল, পেশেন্টের সেক্স, এইজ, ওয়েট এবং পেশেন্টের রেস, আমাদের যেমন রেস আমরা কোন রেসে আর কি, হোয়াইট ককেশিয়ান না আফ্রো ক্যারিবিয়ান না আমাদের এশিয়ান, এই ধরনের রেস, এই কয়েকটা প্যারামিটার্স গুলো দিলে তখন একটা এই ফর্মুলাতে একটা হিসাব করে আমাদের ইজিএফআর বলে দেয়। এটা আসলে আপনি নিজেও যদি আপনি মোবাইলের গুগলে যে ইজিএফআর লিখে সার্চ করেন দেখবেন একটা ক্যালকুলেটর চলে আসবে, জিএফআর ক্যালকুলেটর বলে। জিএফআর ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আপনি ইজিএফআর পেয়ে যাবেন। সুতরাং এটা আসলে কোনো টেস্ট না, এটা হচ্ছে সিরাম ক্রিয়েটিন লেভেল, আপনার বয়স, আপনার ওজন, আপনার রেস, এগুলোর উপর ভিত্তি করে একটা ইজিএফআর কিডনি কেমন কাজ সে নিরূপণ করা হয়। এখন এখানে একটা বড় কথা হচ্ছে ইজিএফআর আমাদের দেশে আজকাল বেশিরভাগ মানুষই এটা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন, কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে, এই ফর্মুলাটা কিন্তু আবিষ্কার করা হয়েছে আমেরিকানদের জন্য এবং ইউরোপিয়ানদের জন্য। আমেরিকান এবং ইউরোপিয়ানরা আমাদের থেকে তারা অনেকভাবে তারা ডিফারেন্ট, তারা কিন্তু আমাদের মতন না, তাদের সাইজ অনেক বড়, তাদের ওজন অনেক বেশি, তাদের খাদ্যাভ্যাস ডিফারেন্ট। সুতরাং ওই ফর্মুলাগুলো আমাদের জন্য কতখানি ভ্যালিড এটা কিন্তু এখনো কেউই আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারি নাই, কিন্তু আমরা ওই ফর্মুলাগুলো ইউজ করি বিকজ যেহেতু ওই ফর্মুলাগুলো সারা পৃথিবীতে ইউজ হয়ে থাকে, ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এই ফর্মুলাগুলো দিয়ে যে এক্স্যাক্টলি একিউরেটলি আমরা কিডনির অবস্থা বুঝতে পারবো সেটা আসলে না ভাবাই ভালো আর কি। কারণ এই ফর্মুলাগুলো আসলে আমাদের দেশের মানুষের জন্য ভ্যালিডেড না। আমরা একটা সমীক্ষা করেছিলাম সাভারের একটা গ্রামে, সেখানে আমরা মানুষের এই রক্ত নিয়ে, প্রস্রাব নিয়ে এবং আমরা এবং পেশেন্টগুলোর আমরা এই 24 ঘন্টা ইউরিন কালেক্ট করে আমরা জিএফআর নির্ণয় করেছিলাম। আমরা দেখেছিলাম যে ফর্মুলাতে দিলে যে জিএফআর আসে আর প্রকৃত জিএফআর তার মধ্যে একটা তফাৎ আছে, এবং এই ফর্মুলাগুলোতে আমাদের দেশের মানুষের জিএফআর একটু কম আসে, আমাদের কম আসে। সুতরাং এই জন্য আমি সবাইকে বলবো যে ইজিএফআর নিয়ে বেশি ভীত না হয়ে ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারের পরামর্শ মতো আপনি চলেন, তাহলে ভালো থাকবেন। আর আরেকটা জিনিস আমাদের অনেক রোগীর মনে একটা ভীতি সঞ্চার করে, যখন তারা জানতে পারে আমার এসে বলেন যে ডাক্তার সাহেব আমার তো কিডনি মাত্র 25% কাজ করতেছে। এই ধরনের ধারণা না করাই ভালো, কারণ 25% কিডনির কার্যক্ষমতা নিয়েও আপনি বহুদিন ভালো থাকতে পারেন। আবার যার 100% কিডনি কার্যক্ষমতা সে আবার 10 দিনের মধ্যে হঠাৎ করে কিডনি বিকল হয়ে ডায়ালাইসিস চলে যেতে পারে। সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এবং এই ধরনের মানে পার্সেন্টেজ নির্ণয় না করাই ভালো যে আমার কিডনি কত পার্সেন্ট কাজ করতেছে। এই ধরনের আমার মনে হয় এই ধরনের কথায় ভীত না হয় ভালো। বরঞ্চ আপনি যদি আপনার ডায়াবেটিস ভালো করে নিয়ন্ত্রণে রাখেন, আপনি উচ্চচাপ নিয়ন্ত্রণে রাখেন, আপনি যদি আপনার খাদ্যাভ্যাস ঠিক করেন, আপনি প্রচুর পরিমাণে প্রোটিন আমিষযুক্ত খাবার না খান, আপনি যদি ব্যথানাশক ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক হন, এবং আপনি যদি অন্যান্য চলাফেরা এবং আপনার ওজন ঠিক রাখার ব্যাপারে সতর্ক হন, তাহলে আশা করি আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাতে আপনি অনেকদিন ভালোভাবে চলতে পারবেন।
অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা জেনে গেলাম যে আসলে সিরাম ক্রিয়েটিন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, বিশেষ করে ইজিএফআর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেল, এবং আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে গিয়েছেন এবং তারা অনেক প্রশ্ন রেখেছেন। আমরা নিশ্চয়ই প্রশ্নগুলো নিব, তবে তার আগে একটু ঘুরে আসতে চাই প্রফেসর ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছ থেকে, নুরুল ইসলাম স্যারের কাছ থেকে। মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? যেমনটি স্যার বলছিলেন যে সিকেডির বিষয়টি নিয়ে আমরা একটা ধারণা পেয়ে গেলাম, এবং এর পাশাপাশি আরো একটি সমস্যা আছে একেআই বা অ্যাকুট কিডনি ইনজুরি। এই একেআই এটা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন যে কি কারণে একেআই হচ্ছে, এবং সেটি থেকে আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি, স্পেশালি যারা কোভিডে আক্রান্ত রোগী রয়েছে তাদের থেকে কি একেআই হতে পারে কিনা, আমাদেরকে একটু ক্লিয়ার করবেন কাইন্ডলি। ধন্যবাদ। প্রথমে আমি বলি, অ্যাকিউট কিডনি ইনজুরি মানে হঠাৎ করে যখন কিডনির কার্যক্ষমতা কমে যায় তখন সেটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলে আর কি। এবং অ্যাকিউট কিডনি ইনজুরির মানে অনেকগুলো কারণ আছে এবং এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তো আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেগুলো, সেগুলোর কারণ একটু ডিফারেন্ট পাশ্চাত্য দেশের অ্যাকিউট কিডনি ইনজুরির কারণ চাইতে অনেকাংশেই। যেমন ধরুন যে যেমন আমাদের দেশে ডায়রিয়া, ভমিটিং এই ধরনের অসুখ খুবই কমন, যেটা পাশ্চাত্য দেশে লেস কমন। সেই জন্য আমাদের দেশে টপ অফ দ্য লিস্টে আসছে ডায়রিয়া হয়ে বা বমি হয়ে যদি অধিক পানি শরীর থেকে চলে যায় তাহলে পানি শূন্যতা দেখা যায়, ব্লাড প্রেশার কমে যায়। তখন যদি এটা দীর্ঘস্থায়ী থাকে, ঠিক মতো চিকিৎসা মানে দৌড়গোড়ায় যদি না যায়, তাহলে তাদের কিন্তু অ্যাকুট ইনজুরি হতে পারে। আবার ধরেন গ্রামে গঞ্জে অবস্টেটিক্যাল কিছু কারণ আছে। মহিলাদের অনেক সময় অ্যান্টিনেটাল চেক আপ ঠিক মতো হয় না, অনেক মহিলা আজও বাসায় ডেলিভারি হয়। তাদের অনেক সময় হয় কি, গর্ভকালীন সময়ে অথবা গর্ভ যখন হয় ডেলিভারি হয় তারপরে প্রচুর রক্তক্ষরণ হয়, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে রক্তক্ষরণ হয়। এই যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় কোনো কারণে, তখনও কিন্তু ব্লাড প্রেশার কমে যায়, কিডনিতে ব্লাড সাপ্লাই কমে যায়, সেখান থেকেও অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। আবার যদি মারাত্মক ধরনের শরীরে কোনো ইনফেকশন হয়, বিশেষ করে আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার এরিয়াতে, তখন সেপসিস হয়, সেপটিক শক হয়, সেখান থেকেও অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। আবার ধরেন যদি অনেক সময় আমরা যত্রতত্র পেইন কিলার খাই বা কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা চিকিৎসকের পরামর্শ ছাড়াই, একটু জ্বর হলো, কাশি হলো, বড় রকমের একটা অ্যান্টিবায়োটিক যেটা নিজে নিজেই ফার্মেসিতে গিয়ে কিনে খেয়ে ফেললো, এবং সেখান থেকেও কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে আর কি। আমাদের দেশে দেখেন সামান্য একটু অসুখে সবাই বলে কি আমার গ্যাসের সমস্যা, এই মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আমরা করি কি ওমেফ্রাজুল জাতীয় ওষুধ, প্যান্টোপ্রাজুল জাতীয় ওষুধ আমরা খেয়ে ফেলি, এটাও কিন্তু কিডনি ফেলিওরের একটা কারণ। আচ্ছা, এইবার আমরা আসা যাক বর্তমান প্রেক্ষাপট, অর্থাৎ কোভিড। এই কোভিডে অ্যাকিউট কিডনি ইনজুরি হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা কারণ আমি আগেই বলেছি যে ডাইরেক্ট এটা ভাইরাস কিডনিকে আক্রান্ত করতে পারে। আর একটা হলো এই যখন কোভিড ইনফেকশন হয়, বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার এরিয়াতে, তখন সেকেন্ডারি ইনফেকশন হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, স্পেশালি নিউমোনিয়া। এবং এই নিউমোনিয়াটা খুব নটোরিয়াস টাইপের অর্গানিজম থাকে। এটাকে কমব্যাট করার জন্য বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, এবং এই বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিকের যখন ব্যবহার করা হয় তখন অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। যেমনটি প্রফেসর মহিবুর রহমান বলছিলেন, যারা ক্রনিক কিডনি ডিজিজে ভোগেন তাদের এই রিস্কটা বেশি। এখন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের যদি কোভিড হয়, তাদের যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, তাদের যদি মানে অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, এটার ফলেও কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। আর তাছাড়া এই যে কোভিডের যেটা মেইন কনসার্ন, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম বলে একটা জিনিস রিলিজ হয়। এই সাইটোকাইন গুলো হয় কি রক্ত নালীগুলোকে প্রসারিত করে, এর ফলে ব্লাড প্রেশার কমে যায়, এবং ব্লাড প্রেশার কমে গিয়ে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে আর কি। এবং এটার জন্য কি কি আমাদের মানে উইপেন আছে বা অস্ত্র আছে এটাকে কমব্যাট করার জন্য, তো সেই ব্যাপারে আমি দু একটা কথা বলবো আর কি। এখন প্রচলিত যে আমরা চিকিৎসা দিই তার মধ্যে কোভিডে যেটা হয়, সেটা রক্তের মধ্যে যে জমাট বাঁধার একটা প্রবণতা, এটা কিন্তু খুব বেশি হয়ে যায়। আপনারা জানেন কোভিড ক্লিনিক্যালি ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে, একটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। মূলত এই চারটা ভাগে ভাগ করা হয়েছে ডিপেন্ডিং আপন দা স্টেজেস। ধরেন
কোনো অক্সিজেন লাগতেছে না, কোভিড পজিটিভ হয়েছে, হয়তো একটু গলা ব্যথা হয়েছে বা একটু কাশি হয়েছে, জ্বর হয়েছে, হয়ে জ্বরটা সেরে গেল, কোনো অক্সিজেন দরকার হলো না। এটা হলো ধরেন স্টেজ 1 অথবা মাইল্ড কেস আর কি। মডারেট হলো সামান্য কিছু অক্সিজেন লাগছে, যেটা 10 লিটারের কম। সিজার যখন হচ্ছে 10 লিটারের বেশি। আর যখন ক্রিটিক্যাল তখন পেশেন্টের আইসিইউতে ভর্তি হতে হচ্ছে। আপনারা দেখবেন যে অনেকেই হয় কি, সিমটম খুব মাইল্ড, কিন্তু হঠাৎ করে বুকে ব্যথা, তারপরে কোল্যাপস, এরপরে সাডেন ডেথ। এটাও কিন্তু কোভিডের একটা অন্যতম লক্ষণ। কোনো পেশেন্ট হয় কি, একদিনে জ্বর হলো, কাশি হলো, পরের দিন দেখা যাচ্ছে যে তার সে একদিকে প্যারালাইসিস হয়ে গেছে, ব্রেনে স্ট্রোক হয়েছে। এটাও কিন্তু কোভিডের একটা লক্ষণ, কারণ রক্ত জমাট বেঁধে যায়। সেই জন্য অ্যান্টিকোয়াগুল্যান্ট বা হ্যাপারিন নামক একটা ওষুধ ব্যবহার করা হয়, লো মলিকুলার হ্যাপারিন ব্যবহার করা হয়। এছাড়া স্টেরয়েডের কথা আমি আগেই এসেছি, এটা বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে ডিপেন্ডিং আপন দ্য ক্লিনিক্যাল সিনারিও। এছাড়া আমরা ব্যবহার করি ধরেন অ্যান্টিভাইরাল এজেন্ট, রেমডেসিভিরের সাথে আমি বলেছি আজকাল ভ্যারিসিটিন ইউজ করে। এখন ক্রিটিক্যাল কেয়ার এরিয়াতে দেখা গেছে যে এটা গত 3-4 মাসে বিশেষ করে পরিলক্ষিত হয়েছে যে সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ পেশেন্ট একটা নতুন ধরনের থেরাপি তারা দিচ্ছে, এটাকে বলা হয় সাইটোসর্ব থেরাপি। এটা আমরা ইদানিং বাংলাদেশেও শুরু করেছি, বিশেষ করে আমি যে হসপিটালে চাকরি করি এখানেও আমরা কয়েক সপ্তাহ ধরে এটা শুরু করেছি এবং আমরা এটাতে কিন্তু ভালো ফল পাচ্ছি। কেমন করে এটা এক ধরনের টার্ম তারা আমরা আপনার কাছ থেকে শুনলাম যে সাইটোসর্ব থেরাপি, তো এটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে এই থেরাপিটা আসলে কি, কিভাবে কাজ করছে। আচ্ছা, এইটা আমি বলি, সাইটোসর্ব হচ্ছে এক ধরনের ফিল্টার বা কার্টিজ, এর ভিতরে অনেকগুলো বিটস থাকে, প্লেটের মতো, অনেকগুলো অসংখ্য প্লেটের মতো থাকে, যেটার ভলিউম হচ্ছে 250 থেকে 350 ml। আমাদের দেশে এখন যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে 300 ml। এর মধ্যে শত শত হাজার হাজার বিটস আছে। এই বিটসগুলোর একটা মানে ক্রাইটেরিয়া হলো, আমরা আগেই বলেছি যে কোভিডের যে সিভিয়ারিটি সেটা অনেকটাই নির্ভর করে সাইটোকাইন রিলিজের উপর, এবং বডিতে অসংখ্য সাইটোকাইনস আছে এবং এটার পরিমাণ কম বেশি হয়। অনেকগুলো মার্কার আছে। আমাদের দেশে কমনলি যেটা এখন মেজার করা হচ্ছে সেটাকে বলা হয় ইন্টারলিউকিন 6। এটা বিভিন্ন ল্যাবরেটরিতে মেজার করা হয়, আমাদের দেশে অন্তত 5-6টা ল্যাবরেটরিতে হয়। এইটা মেজার করে আমরা অনুমান করতে পারি যে কি পরিমাণ সাইটোকাইন, অন্যান্য সাইটোকাইন বাড়তে পারে। যেমন আমরা একটু আগেই শুনেছি যে ক্রিয়েটিনিন হচ্ছে একটা মার্কার, কিন্তু আরো অনেক সাবস্টেন্স আছে বডিতে যেটা কিডনি বিকল হলে মানে বেড়ে যায়, কিন্তু ক্রিয়েটিনিন দেখে, মাত্রা দেখে আমরা বুঝতে পারি যে কিডনি কতখানি ক্ষতি হয়েছে। সেই রকমই ইন্টারলিউকিন 6 লেভেল দেখে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ সাইটোকাইন, অন্যান্য সাইটোকাইন রিলিজ হয়েছে। এখন সবগুলো সাইটোকাইন ল্যাবরেটরিতে মেজার করা সম্ভব নয় এবং ফ্যাসিলিটিসও নাই এবং ব্যয়বহুলও বটে। এগুলো রিসার্চ পারপাসে দরকার হতে পারে। যেরকম ক্রিয়েটিনিন একটা মেপে আমরা কিডনি কতখানি খারাপ হয়েছে মোটামুটি আন্দাজ করতে পারি, সেরকম একটা ইন্টারলিউকিন 6 দেখেও কিন্তু আমরা আন্দাজ করতে পারি। প্লাস ক্লিনিক্যাল কন্ডিশন তো আছে। একটা পেশেন্টের আজ হয়তো 5 লিটার অক্সিজেন লাগছে, আগামীকাল এটা 10 লিটারে চলে গেল, পরের দিন হাই ফ্লো অক্সিজেন লাগতেছে 50 লিটার 60 লিটার, র্যাপিডলি যখন ডিটেরিয়েট করতেছে এবং যে কোনো সময় এই পেশেন্টটা লাইফ সাপোর্টে চলে যেতে পারে, তখনই বুঝতে হবে যে আমার সাইটোকন স্টর্ম হতে যাচ্ছে। And these are the ideal candidates for cytosorb therapy. Cytosorb therapy কিছুই না, এটা one type of extracorporeal blood purification, যেখানে ব্লাডটাকে শরীর থেকে বের করে নিয়ে এসে এই ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো হয় এবং ফিল্টারের মধ্যে দিয়ে যখন ব্লাডটা যায় তখন এই সাইটোকাইনগুলো এই ফিল্টারটা ধরে নেয় এবং এটা পরিশোধিত ব্লাডটা আরেকটা লাইন দিয়ে এই ব্লাডটা আবার পেশেন্টের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এটা যে কোনো সাধারণ ডায়ালিসিস মেশিনও ব্যবহার করা যেতে পারে, এটা ডায়ালিসিস ছাড়াও করা যেতে পারে, এটা মানে সিআরআরটির মাধ্যমেও করা যেতে পারে, স্লেডের মাধ্যমেও করা যেতে পারে, এটা কিডনি ফেলিওর থাকলেও করা যেতে পারে, কিডনির অ্যাকিউট কিডনি ইনজুরি না হলেও করা যেতে পারে। এবং আমরা দেখেছি যে ওভার দ্য লাস্ট 2 উইকস মানে এটা দাওয়াতে দেখা যাচ্ছে যে পরের দিনই হয়তো অক্সিজেন ডিমান্ড যার 60 লিটার বা 70 লিটার বা 80 লিটার ছিল, পরের দিন এটা কমে চলে আসছে 40 লিটার, 50 লিটারে অথবা 30 লিটারে, এবং এখানে মানে তার সুস্থতা খুব দ্রুত হচ্ছে আর কি। তো এটা হলো অত্যন্ত আশার একটি কথা আপনার কাছ থেকে জানলাম। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই প্রফেসর ডাক্তার মুহিবুর রহমান স্যারের কাছে। স্যার, সাইটোসর্ব থেরাপির কথা জানলাম,
আপনি যদি স্যার এই জায়গাটাতে একটু আমাদেরকে যোগ করেন যে ঠিক কখন কোন স্টেজে একটা কোভিড পেশেন্টের আমরা এই ধরনের থেরাপিতে যাব, বা এটি ন্যাশনাল গাইডলাইনে এটি ইনক্লুড করা রয়েছে কিনা, বা অন্যান্য কোভিড ডেডিকেটেড সেন্টারে এটি চালু করার প্রয়োজন রয়েছে কিনা, এই বিষয়টা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন প্রফেসর ডক্টর সাইটোসপ থেরাপি এখনো আমাদের ন্যাশনাল গাইডলাইনে আসে নাই। এটা FDA অ্যাপ্রুভ করেছে এখন থেকে প্রায় 4-5 মাস আগে, যে এটাকে কোভিড পেশেন্টদের এটা ব্যবহার করা যেতে পারে। এবং এটা প্রথমে শুরু করা হয়েছিল যাদের কিডনি ফেলিয়ার ছিল, যাদের কিডনি হঠাৎ করে কিডনি কার্যকারিতা কমে যাচ্ছিল, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে গেছিল, সেই সব পেশেন্টদের ডায়ালাইসিসের সঙ্গে কিংবা ডায়ালাইসিসের পরে সাইটোসর্ব ডায়ালাইসিস, এটা সাইটোসর্ব ডায়ালাইসিসের মতনই। ডায়ালাইসিস যেমন আমরা শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে ফেলি, সাইটোসর্বের শরীর থেকে ওই সাইটোকাইনগুলো বের করে ফেলে। এটা অনেকটা এক ধরনের ডায়ালাইসিস বলতে পারেন, যেখানে আমরা নর্মাল ডায়ালাইসিসের যে ডায়ালাইজার বা কার্ট্রিজ আছে সেটা বদলে সাইটোসর্বের কার্ট্রিজটা দিচ্ছি। সেটার ফলে আমরা যেটা করতে পারছি সেটা যে শরীর থেকে সাইটোকাইন গুলো বের করে ফেলছি। এটা আসলে তখনই আপনি করবেন যখন আপনি মনে করবেন যে পেশেন্টটা একটা সাইটোকাইন স্টর্মে যাচ্ছে, এবং সাইটোকাইন স্টর্মের জন্য তার কিডনির লাংসের অক্সিজেন ডিমান্ড অনেক বেড়ে গেছে এবং তার এখন হঠাৎ অনেক বেশি অক্সিজেন লাগছে। এবং তখন যে আমরা যদি এই সাইটোকাইন গুলো শরীর থেকে বের করতে পারি, তাহলে তার লাংসের যে ক্ষতিটা হয়েছে সেটা অনেকটা কমে যাবে। সেই সব ক্ষেত্রে এটা ব্যবহার করা ইন্ডিকেশন আছে। কিংবা একিউট কিডনি ইনজুরি হয়ে গেছে এবং রেনাল ফেলিয়ার হয়েছে, সেই ক্ষেত্রে সাইটোসর্ব ব্যবহার ইন্ডিকেটেড আর কি। এটা সবাই ব্যবহার করেন, সব সেন্টারে ব্যবহার করেন, মনে হয় এখনো শুরু হয়নি, কিছু কিছু সেন্টারে এটা ব্যবহার করা হচ্ছে। এটা সবাই এখন ব্যবহার করে, এবং এটা ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে যে ন্যাশনাল গাইডলাইন আছে সেখানেও এটা এখনো যুক্ত হয়নি আর কি, হয়তো ভবিষ্যতে যুক্ত হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা নতুন একটি ডাইমেনশন ট্রিটমেন্ট গাইডলাইন ডিউরিং দিস কোভিড প্যান্ডেমিক, স্পেশালি যাদের আসলে হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। স্যার এই জায়গাটাতে আপনার কাছে স্যার প্রফেসর ডক্টর মহিবুর রহমান স্যারের কাছে আরো একটি প্রশ্ন আমি সম্পর্ক রাখতে চাই, বিশেষ করে যারা সিওপিডি এবং ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমার রোগী রয়েছে, তো তাদের তো আগের থেকেই লাংসটা অনেকটাই কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, এবং সেক্ষেত্রে তারা যদি আবার কোভিডেও আক্রান্ত হয় তাদের জন্য রিস্কটা বেড়ে যাচ্ছে কিনা, এবং সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ধরনের সাইটোসর্ব থেরাপির প্রয়োজন রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ যারা সিওপিডি তে ভুগছে, মানে ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা কিংবা ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাদের কিন্তু এই কোভিডে আক্রান্ত হলে তাদের এই অক্সিজেনের পরিমাণ বেশি লাগার সম্ভাবনা অনেক বেশি, এবং তাদের লাংস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ তাদের লাংস মানে ফুসফুস আগে থেকেই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। সুতরাং সেক্ষেত্রে যদি করোনা ইনফেকশন কোভিড হয় এবং সেটা যদি ফুসফুসকে আক্রান্ত করে, সেক্ষেত্রে কিন্তু তার ফুসফুস আক্রান্ত হয়ে তার অক্সিজেন অনেক বেশি অক্সিজেন লাগার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেইসব ক্ষেত্রে সেইসব রোগীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে তারা করোনায় আক্রান্ত না হন, কোভিড আক্রান্ত না হন। এবং আক্রান্ত হলে এইসব রোগীদের কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া বাঞ্ছনীয়। কারণ হচ্ছে এইসব রোগী ঘরে বসে থাকা উচিত না। যারা কারো সিওপিডি কিংবা অ্যাজমা থাকে, তারা কিন্তু যারা কোভিড আক্রান্ত হলেই তাদের শ্বাসকষ্ট থাকুক আর না থাকুক, তাদের অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কারণ হচ্ছে হঠাৎ করে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং তাদের হঠাৎ করে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি লাগবে, যেটা ঘরে বসে দেওয়া সম্ভব নয়। সুতরাং এইসব রোগীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং তারা যেন সিমটমেটিক হয়, মানে জ্বর, কাশি কিংবা এই ধরনের কোনো সিমটম হলে তারা যেন অবশ্যই কোভিডের পরীক্ষা করান। এবং কোভিড হলে কিংবা কোভিডের সন্দেহ হলে কোভিড পরীক্ষা যদি একটা জিনিস জানতে হবে, কোভিডের যে পরীক্ষা যেটা আমরা করি RT-PCR, এটা কিন্তু 100% সেন্সিটিভ না। মানে 100% ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটা পজিটিভ পাওয়া যাবে না। এটা সেন্সিটিভিটি মাত্র 65%। মানে হচ্ছে 35% মানুষ কোভিডে আক্রান্ত হয়েও এই টেস্ট নেগেটিভ হবে। এটা আমাদের বুঝতে হবে। সুতরাং এই টেস্ট নেগেটিভ হলে যে আমার কোভিড হয় নাই, এই কথাটা কারো মনে করা উচিত না। কারণ হচ্ছে 35% মানুষ কিন্তু কোভিডে আক্রান্ত হবে কিন্তু টেস্ট নেগেটিভ হবে, এটা আমাদের বুঝতে হবে। সুতরাং কোভিডে যদি সাইন সিমটমস থাকে, মানে এই এখন যে কোভিডের যে প্যান্ডেমিক চলছে, এখন যদি কারো যে কোনো মানুষের জ্বর, কাশি কিংবা কোনো ধরনের ফুসফুসে বা শ্বাসকষ্ট কিংবা এই ধরনের কোনো উপসর্গ দেখা দেয়, তার অবশ্যই মনে করা উচিত যার কোভিড হয়েছে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত না সেটাকে রুল আউট করা যায়, তার ধরে নেওয়া হচ্ছে আমার কোভিড হয়েছে। কারণ এটা যে প্যান্ডেমিকের সময়, এটা হচ্ছে ল প্যান্ডেমিক, যে প্যান্ডেমিকের সময় ধরতে হবে এই দিন উপসর্গ নিয়ে যারা আসবেন সবার কোভিড।
সুতরাং সেই ক্ষেত্রে আমি যদি বলি আমার ঠান্ডা জ্বর হয়েছে বলে এটাকে অবহেলা করি, সেটা ঠিক হবে না। সুতরাং সেসব ক্ষেত্রে আমি মনে করবো যে তারা সহজ তাড়াতাড়ি পরীক্ষা করবেন এবং তাড়াতাড়ি তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং যারা সিওপিডি কিংবা ব্রঙ্কিয়ালজমে ভুগছেন তারা অবশ্যই এক্স্যাক্টলি স্যার যথার্থই বলেছেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে কোনোভাবেই আসলে অবহেলা করা যাবে না, এবং পাশাপাশি যেমনটি বলছিলেন যে মাত্র 65% ক্যাটেগরিতে আরটি-পিসিআরটি হচ্ছে সেনসিটিভ, এবং এটি প্রমাণিত সত্য যে আমরা অনেক রোগী পাচ্ছি যে কোভিড অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া ভুগছে, তাদের যদিও তাদের আরটি-পিসিআর টেস্টটি নেগেটিভ এসছে, কিন্তু তারা কিন্তু কোভিড রিলেটেড সিমটমস এবং কোভিড অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস তাদের লাংসে রয়েছে। এইচআরসিটি টেস্ট করে দেখা যাচ্ছে যে তাদের বায়োল্যাটারাল গ্রাউন্ড গ্লাস অপাসিটি আমরা লক্ষ্য করছি। স্যার, আমরা এই পর্যায়ে আমাদের অনেক দর্শক যুক্ত আছেন, এই দর্শকদের প্রশ্নের উত্তরগুলো আমরা নিব এবং গ্রহণ করব আপনাদের কাছ থেকে। আমি প্রথমেই চলে যেতে চাচ্ছি আমাদের দর্শক যারা যারা যুক্ত আছেন, একটু তাদের নাম মেনশন করছি। নিরুপম মন্ডল যুক্ত আছেন, ধন্যবাদ, ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এবং আমাদের আজকের আলোচকদেরকে বেস্ট উইশেস জানিয়েছেন। যুক্ত আছেন আয়ুব আলী মোড়ল, তিনি একদম নোট করে প্রশ্ন করেছেন, কোশ্চেন টু প্রফেসর নুরুল ইসলাম স্যার, হোয়াট ইজ দ্য রোল অফ erythropoietin, epoetin alpha and parenteral iron for CKD associated anemia correction? প্রফেসর ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম স্যারের কাছে প্রশ্ন রেখেছেন জনাব আয়ুব আলী মোড়ল। ধন্যবাদ। অ্যানিমিয়া ম্যানেজমেন্ট কিন্তু সিকেডি ম্যানেজমেন্টের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ আর কি। এখন সিকেডিতে অ্যানিমিয়া হওয়ার অনেকগুলো কারণ আছে। এটা স্টেজের উপর নির্ভর করতেছে, যেমন যত স্টেজ বেশি হবে, অ্যাডভান্স স্টেজ, ফর এক্সাম্পল স্টেজ 4, স্টেজ 5-এ গিয়ে অনেক সময় পেশেন্টের সিমটম হয় কিছু কিছু, সেই ক্ষেত্রে অ্যানিমিয়ার সিভিয়ারিটিটা কিন্তু স্টেজ যত বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যত অ্যাডভান্স স্টেজ তত বেশি অ্যানিমিয়া দেখা যায়। কিন্তু অ্যানিমিয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি। সেই জন্য আমরা প্রথমেই এরিথ্রোপয়েটিন শুরু না করে প্রত্যেকটা রোগীর আগে আয়রন প্রোফাইলটা আমরা দেখে নেব, তার আয়রন কত, টিআইবিসি কত, ফেরিটিন লেভেল কত, দেখে যদি আমরা আয়রন ডেফিসিয়েন্সি থাকে প্রথমে আমাকে হিট করতে হবে আয়রন দিয়ে আর কি। প্রথমে আমাকে আয়রন থেরাপি দিতে হবে। যদি দেখি যে না, পেশেন্ট ওরাল আয়রন, মুখের আয়রন ট্যাবলেট খেয়ে এটা টলারেট করতে পারতেছে, বেশি জিআই সিমটম নাই, অর্থাৎ তার খাওয়ার অরুচি নাই, বমি নাই, তাহলে আমরা তাকে ওরাল আয়রন দেব। কিন্তু যখন অ্যাডভান্স সিকেডি হয়, স্পেশালি সিকেডি স্টেজ 4 এবং 5-এ, তখন খাওয়ার অরুচি থাকে, বমি বমি ভাব থাকে, তো সেই জন্য তাদের যখন ওরাল আয়রন দেওয়া হয়, কনস্টিপেশন হয়, তাদের আরো বেশি ক্ষুধামন্দা হয়, সেই ক্ষেত্রে আমরা ইনজেকশন, আয়রনটাকে ইনজেকশন হিসেবে দিয়ে আগে আয়রন ডেফিসিয়েন্সি আমরা কারেক্ট করব। তো এই আয়রন ডেফিসিয়েন্সি কারেক্ট হলেই দেখা যাচ্ছে অনেক সময় যে হেমোগ্লোবিন আমাদের ডিজায়ার্ড লেভেল, অর্থাৎ 10-এর উপরে উঠে যাচ্ছে, 10 গ্রাম % উপরে উঠে যাচ্ছে, তখন কিন্তু এরিথ্রোপয়েটিনের কোনো দরকারই হয় না। আর আরেকটা কারণ হলো যে এরিথ্রোপয়েটিনটা হচ্ছে কিছুই না, এটা একটা এজেন্ট যেটা বোন ম্যারোকে স্টিমুলেট করে রক্ত তৈরি করার জন্য, এবং সেটা কিডনি থেকেই তৈরি হয়। হেলদি কিডনিতে এটার পরিমাণ বেশি থাকে, যখন কিডনি ডিজিজ হয়ে যায় তখন এটার পরিমাণটা কমে যেতে থাকে। যখন দেখা গেল যে আয়রন সাপ্লিমেন্ট দিলাম সেখানেও হলো না, কারো B12 ডেফিসিয়েন্সি থাকে সেখানেও ওটাও সাপ্লিমেন্ট দিলাম, তারপরেও হিমোগ্লোবিন বাড়তেছে না, কারো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে সেটাও কারেকশন করার পরেও যখন হিমোগ্লোবিন বাড়তেছে না, তখন আমরা এরিথ্রোপয়েটিন ব্যবহার করব। এবং এরিথ্রোপয়েটিন হচ্ছে খুবই ইফেক্টিভ একটা ড্রাগ, যেটাতে হিমোগ্লোবিন আপনার একটা ডিজায়ার্ড লেভেলে মেনটেন করা যায়, এবং হিমোগ্লোবিন যখন মেনটেন করা যায় তখন কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কম হয়, এবং কিডনি রোগী যারা, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ, তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। আইদার এটা এফেক্ট করবে হার্টকে অথবা ব্রেনকে, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট অথবা মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট। কিন্তু যদি পেশেন্ট অ্যানিমিক থাকে তাহলে এই ধরনের কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আরো বেশি। তো অ্যানিমিয়া কারেকশন করে আমরা এই সমস্ত কমপ্লিকেশন এড়াতে পারবো, প্লাস পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক ভালো থাকবে, জেনারেল ওয়েলবিং ভালো থাকবে, তারা ভালো ফিল করবে, তারা রোগী রোগী ভাব মনে হবে না। সেই জন্য ডেফিনেটলি আয়রন, প্যারেন্টাল আয়রন, যেটা ইনজেকশন আয়রন, সেটা বিশেষ ভূমিকা রাখে এই সমস্ত পেশেন্টের অ্যানিমিয়া ম্যানেজমেন্টের ব্যাপারে। অনেক অনেক ধন্যবাদ স্যার।
আপনার সুন্দর ব্যাখ্যা করার জন্য। এবং সেই সাথে আরো একটি প্রশ্ন রয়েছে জনাব আয়ুব আলী মোড়লের পক্ষ থেকে, কোশ্চেন টু প্রফেসর মহিবুর রহমান স্যারের কাছে। হোয়াট ইজ দ্য রোল অফ ইমিউনোগ্লোবুলিন, স্পেশালি pentaglobulin, for the boost up of immunity of corona patient and as well as the prevention of lung fibrosis? Role of immunoglobulin, pentaglobulin. Professor. হ্যাঁ, রাইট, ওকে। ব্যাপার হচ্ছে যে আপনার কনভালেসেন্ট সিরাম কিন্তু করোনা পেশেন্টদের চিকিৎসার জন্য ইউজ করা হয়ে থাকে, এবং সেখানে কনভালেসেন্ট সিরামে আসলে যেটা থাকে সেটা হচ্ছে যে অ্যান্টিবডি, যেটা ইমিউনোগ্লোবুলিন, যেটা আমরা বলি, আমরা সাধারণ ভাষায় বলি অ্যান্টিবডি। তো সেই অ্যান্টিবডি গুলো থাকে বলে এটা দেওয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে কনভালেসেন্ট সিরামের ভালো এফেক্ট পাওয়া গেছে। সেরকম পেন্টাগ্লোবুলিনের ইউজও কোনো জায়গায় হচ্ছে, এবং কেউ কেউ মনে করেন যে পেন্টাগ্লোবুলিন দিলে, এই ধরনের অ্যান্টিবডি দিলে করোনা পেশেন্টদের চিকিৎসার ক্ষেত্রে সাহায্য হবে এবং তাদের রিকভারি তাড়াতাড়ি হবে। তবে এটি এখনো প্রমাণিত না। মানে যেগুলো সত্যিকার অর্থে আপনার করোনা চিকিৎসা এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণিত ঔষধ কিন্তু নাই। একমাত্র প্রমাণিত ওষুধ যেটাগুলো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে ইউকেতে রিকভারি ট্রায়াল হয়েছিল, সেখানে ডেক্সামেথাসন মানে একটা স্টেরয়েড, সেটা প্রমাণিত হয়েছে যে সেটা দেওয়া যায়, সেটা দিলে করোনা পেশেন্টদের উন্নতি হয়। এবং সেটা শুধুমাত্র দেখা গেছে যাদের অক্সিজেন লাগে কিংবা যাদের বেশি অক্সিজেন লাগে এবং যারা ভেন্টিলেশনে যাচ্ছে তাদের জন্যই ভালো। ইভেন যারা মাইল্ড কেস কিংবা মডারেট কেস, যাদের এক্সেসিভ অক্সিজেন ডিমান্ড নাই, তাদের কিন্তু ডেক্সামেথাসন দিয়ে তাদের কোনো লাভ হয় নাই। সুতরাং এখনো পর্যন্ত প্রমাণিত মানে কোনো চিকিৎসা কিন্তু কোভিড এর এখন পর্যন্ত নাই। এবং শুধু না, রেমডেসিভির নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রায় 12,000 পেশেন্টের উপর একটা ট্রায়াল করছে পৃথিবীর প্রায় 6টা দেশে, এবং সেই ট্রায়ালে রেমডেসিভিরের কোনো রোল আছে সেটা প্রমাণ করা যায়নি। তারা দেখা যাচ্ছে রেমডেসিভির দিলেও যা হচ্ছে, না দিলেও তা হচ্ছে। রেমডেসিভির বস্তুত হচ্ছে আমেরিকার একটা ড্রাগ কোম্পানির ওষুধ, যেটা তারা সারা পৃথিবীতে দিয়েছে, এবং সেটার পিছনে ট্রাম্প থেকে শুরু করে আর অনেকেই এটার পিছনে ছিলেন বলে অনেকে মনে করেন। কিন্তু রেমডেসিভির আদৌ কোনো রোল আছে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। রেমডেসিভির লাভ হয় শুধুমাত্র আমেরিকাতে 4টা বড় বড় ট্রায়াল আছে রেমডেসিভির নিয়ে। তার মধ্যে শুধু একটা ট্রায়ালে তারা দেখিয়েছে যে রেমডেসিভির দিলে যেখানে পেশেন্ট থাকতো হাসপাতালে 9 দিন, সেখানে পেশেন্ট থাকতেছে 6 দিন, 3 থেকে 4 দিন হসপিটাল স্টে কমতেছে। এর বেশি কিছু রেমডেসিভিরের লাভ হয় বলে জানা যায়নি। তারপর আপনার আরেকটা ওষুধ যে কমনলি ব্যবহার করে টসিলিজুমাব, ইন্টারলিউকিন 6 মানে একটা সাইটোকাইনের জন্য ইয়ে করার জন্য, সেই টসিলিজুমাবেরও কোনো ভালো এফেক্ট আছে সেটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। বরঞ্চ আমি জানি না, এটা হয়তো কিছুদিনের মধ্যে কিছু জার্নালে পাবলিশড হবে। মানে আমেরিকাতে আমাদের দেশে হয়েছে ট্রায়াল, আমেরিকাতে হয়েছে। আর আমি আজকে বলতেছি কারণ সুযোগটা, আজকে একটা আর্টিকেল পাবলিশড হয়েছে। তো সেখানে তারা দেখাচ্ছে যে প্রিভেন্টিভ রোল আছে, যেটা আমাদের দেশের লোকজন অনেকদিন থেকে বলতেছিল কিন্তু কেউ এটাকে পাত্তা দেয়নি। সেটা হচ্ছে আইভারমেকটিন। এটা কিন্তু আমেরিকার একটা ট্রায়ালের কথা বলতেছে। সেখানে তারা ট্রায়াল দিয়েছে এবং সেখানে তারা পেয়েছে যে আইভারমেকটিন যদি 12 মিলিগ্রাম 15 দিন পর দেওয়া যায় কাউকে, তাহলে এটা ওরা যাদেরকে দিয়েছে তাদের মাত্র 10 to 12% মানুষের কোভিড হয়েছে। আর যাদেরকে দেয় নাই এরা সবাই কিন্তু হসপিটালে কাজ করে, তাদের হয় নাই, তাদের প্রায় 70-76% মানুষের কোভিড হয়েছে। তো সুতরাং এটা ওরা আজকেই অনলাইনে এটা দিয়েছে। এটা বোধহয় এখনো পেপার জার্নালে পাবলিশড হয় নাই। তো আমি জানি না এটা কিন্তু আমাদের দেশেও একটা স্টাডি আছে, বাংলাদেশ মেডিকেল একটা স্টাডি যেখানে 60 জন হসপিটাল ওয়ার্কারকে ওরা দিছিল হচ্ছে আইভারমেকটিন, আর 60 জনকে দেয় নাই। যে 60 জনকে দিছিল তাদের মধ্যে মাত্র 4 জনের কোভিড হয়েছে, আর যে 60 জনকে দেয় নাই তাদের মধ্যে 47 জনের কোভিড হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশ মেডিকেল কলেজে একটা স্টাডি। হ্যাঁ, তো সুতরাং আমি জানি না এইগুলো স্টাডিগুলো যদি ঠিক মতো করা হয়ে থাকে, আমার বিশ্বাস যে এটা হয়তো এখন কিন্তু আইভারমেকটিন নিয়ে অনেকগুলো ট্রায়াল চলতেছে সারা পৃথিবীতেই।
এবং আমেরিকাতে কয়েকটা ট্রায়াল হয়েছে। একটা ট্রায়াল বললাম তো আজকে রেজাল্ট, আজকে আমি অনলাইনে পেয়েছি একটা রেজাল্ট। তো ওরা অনলাইনে পাবলিশ করেছে, সেটা ওরা পেপার জার্নালে, পিয়ার রিভিউড পেপার জার্নালে দিবে, ওরা দিয়েছে। ওরা জাস্ট মানে এখন জানি না, এখন ট্রায়াল গুলো যদি ঠিক মতো করা হয়ে থাকে তাহলে এটা আরেকটা আরেকটা স্টাডি বাংলাদেশে হয়েছে, আমি কিন্তু বাংলাদেশের স্টাডি বলতেছি, সেটা মুগদা মেডিকেল কলেজ হয়েছে। সেই মুগদা মেডিকেল কলেজ দেখা গেছে যাদের যাদের ভিটামিন ডি, শরীরে ভিটামিন ডি লেভেল কম, তারা বেশি কোভিডে আক্রান্ত হয়েছে এবং সিভিয়ার ইলনেস হয়েছে, ক্রিটিক্যাল ইলনেস হয়েছে যাদের ভিটামিন ডি পরিমাণ শরীরে বেশি তাদের চেয়ে। তো এখন সুতরাং ভিটামিন ডি এরও একটা প্রোটেক্টিভ রোল আছে বলে আমার মনে হচ্ছে আর কি, মানে এইসব রেজাল্ট থেকে। আমি শুধু তাই না, আমরা হয়তো ভাবি যে বাংলাদেশে 365 দিনের মধ্যে 367 দিন সূর্য থাকে, তো সেখানে কি হয়, ভিটামিন ডি অভাব হয়। বাংলাদেশে আমি আমার 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 একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমরা পপুলার মেডিকেল কলেজে আমাদের 100 জন শিক্ষকের মধ্যে ভিটামিন ডি আমরা অ্যাসেস করেছি, কারণ আমরা একটা স্টাডি করতেছি ভিটামিন ডি নিয়ে পপুলার, এবং 100 জনের মধ্যে 91 জনের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, টিচার ইনক্লুডিং প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবাই, এবং আমরা সবাই পরে ভিটামিন ডি খেয়েছি আর কি। তো আমার মনে হয় যে এটা জানি না, আমার এগুলো কোনোটাই যে খুব বেশি ডাবল ব্লাইন্ড র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল না, সবই হচ্ছে কিছুটা অবজারভেশনাল স্টাডি। এগুলো 100% একুরেট বলাও ঠিক হবে না, কিন্তু এটা এখন ইমার্জ হচ্ছে যে ভিটামিন ডি প্রবাবলি একটা প্রোটেক্টিভ রোল আছে ভিটামিন ডির। প্লাস খুব সম্ভবত এখন ভিটামিন ডি যে বডি ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, সেটা কিন্তু প্রমাণিত ভিটামিন ডি, এবং ভিটামিন সি এবং জিঙ্ক, এগুলো বডি ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। এবং আপনার আর ড্রাগের মধ্যে, কোভিডের ব্যাপারে ড্রাগের মধ্যে এখন পর্যন্ত সত্যিকার অর্থে একটা ড্রাগই randomized কন্ট্রোল ট্রায়ালে প্রমাণিত, সেটা ডেক্সামেথাসন, এবং সেটা হচ্ছে ইন কেস অফ those COVID patients who require oxygen supplementation, তাদের জন্য শুধু। ধন্যবাদ স্যার। আমরা আসলে অনেকগুলো ড্রাগস নিয়ে ইতিমধ্যে একটি তথ্য জেনে গেলাম, এবং পাশাপাশি আসলে কোভিড প্যান্ডেমিক অনেক রিসার্চ চলছে। তার মধ্যে বাংলাদেশের মুগদা মেডিকেল কলেজের সম্প্রতি আপনি যথার্থই বলেছেন যে COVID-19 ভার্সেস ভিটামিন ডি এর একটি গ্রেট রোল তারা দেখিয়েছে, এবং সেটি অনেক ক্ষেত্রে প্রমাণিত সত্য তারা উপস্থাপন করেছেন তাদের গবেষণার মধ্য দিয়ে, এবং নিশ্চয়ই আরো অনেক গবেষণা হবে এই প্রত্যাশা আমরা করছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানের অন বিহাফ অফ ইউনিমেড ইউনিহেলথ জনাব আয়ুব আলী মোড়ল ভাই যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং নিশ্চয়ই আপনার কাছে আসবো আমরা একটু পরে। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিতে চাই। সুস্মিতা চৌধুরী একটি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন যে মাই ফাদার্স serum creatinine is 1.4 and eGFR is 53. He has electrolyte imbalance problem. His age is 73. He takes Ipofos 667 tablet 2 times in a day. Is it okay? Kindly tell. আমি একটু যেতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যারের কাছে এই উত্তরটি দেওয়ার জন্য। সুস্মিতা চৌধুরী তার বাবার একটি ক্লিনিক্যাল সিনারিও, ইনভেস্টিগেশন সিনারিও দিয়েছে। ক্রিয়েটিনিন 1.4, ইজিএফআর 53, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রয়েছে, এবং তার বয়স হচ্ছে 73। তিনি হাইপোফস 667 ট্যাবলেট দুটি করে 2 বেলা খায়। এটি ঠিক আছে কিনা একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে উনি যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে সিকেডি স্টেজ 3A, এবং এখানে ক্রিয়েটিনিন সামান্য একটু বেশি। একটু আগে প্রফেসর মহিবুর রহমান সাহেব ভালো করে বর্ণনা করেছেন যে ইজিএফআর নিয়ে এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নয়, আর 1.3 হচ্ছে নর্মাল, আর 1.4 and 1.3 ইজ ভেরি ক্লোজ সমীকরণ, তাই না? মানে ভেরি ক্লোজ 1.3 and 1.4। এখানে হাইপোফস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের অনেকগুলো কারণ থাকতে পারে। হয়তো কোনো ওষুধ উনি আরো আনুষঙ্গিক খাচ্ছেন, যার মধ্যে ডায়ুরেটিক জাতীয় কোনো ওষুধ আছে, সেটা ফ্লুসিমাইড হতে পারে, বা স্পাইরোল্যাকটিন হতে পারে, অথবা কম্বিনেশন হতে পারে, অথবা তার কিডনির নিজস্ব কোনো অসুবিধা থাকতে পারে, যেটাকে আমরা সল্ট লুজিং নেফ্রোপ্যাথি থাকে বলি, সেখান থেকেও কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। অথবা যদি কোনো রিসেন্ট ভমিটিং অথবা ডায়রিয়া হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকতে পারে। তো এই দুটো হচ্ছে আলাদা আলাদা জিনিস।
এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সাথে হাইপোফসফেট কিন্তু কোনোই সম্পর্ক নাই। হাইপোফস সাধারণত দেওয়া হয় এজ এ ফসফেট বাইন্ডার। কিডনির এইরকম যখন কার্যক্ষমতা থাকে তখন ফসফেট লেভেল খুব বেশি মাত্রায় বাড়ার সম্ভাবনা কিন্তু খুব কম, এবং ইট ইজ আনলাইকলি যে এই ক্রিয়েটিনিন লেভেলে কিডনি ফাংশনের যে অবস্থা, ইজিএফআর যেখানে 53, ভেরি আনলাইকলি যে ওনার হাইপোফসফেটের কোনো আদৌ প্রয়োজন আছে কিনা। অবশ্য আমি ফসফেট লেভেলটা জানি না যে কত ছিল, কিন্তু এটা আমার মনে হয় যে হাইপোফসের কোনো প্রয়োজন নেই। তবে এটা ক্যালসিয়াম। আমার মনে হয় যে সুস্মিতা চৌধুরী, আপনি নিশ্চয়ই আপনার বাবাকে একজন নেফ্রোলজিস্টের অধীনে রাখবেন এবং তিনি নির্ধারণ করবেন যে হাইপোফসের প্রয়োজন রয়েছে কিনা, এবং আমার মনে হয় যে আরো একটু চেক আপের প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই স্যার। যুক্ত আছেন আমাদের সাথে আরো একজন দর্শক একটি চমৎকার প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা একটু নিতে চাচ্ছি। মঞ্জুরি মাহমুদ, তিনি যে একটি প্রশ্ন করেছেন যে প্লিজ মেনশন দ্য এফিকাসি অফ ইনজেকশন মিরসেরা মান্থলি ভার্সাস ইনজেকশন ইরাথ্রোপয়েটিন আলফা উইকলি ইন কেস অফ সিভিয়ার এনিমিয়া ইন এন্ড স্টেজ রেনাল ডিজিজ। মঞ্জুরি মাহমুদ প্রশ্ন করেছেন, আমরা উত্তরটা প্রত্যাশা করব প্রফেসর ডক্টর এম মহিবুর রহমান স্যারের কাছ থেকে। আপনার প্রশ্নটা হচ্ছে যে মিরসেরা মান্থলি না ইপয়েটিন আলফা উইকলি কোনটা ভালো। আমি বলবো যে আপনার ওনার যিনি পেশেন্ট আর কি, যিনি এই রক্ত শূন্যতা বা এনিমিয়ায় ভুগছেন, প্রধান কাজ হবে আগে ওনার আয়রন স্টাডিটা করা, যে ওনার শরীরে আয়রনের লেভেল ঠিক আছে কিনা। কারণ আয়রন লেভেল ঠিক না থাকলে আপনি মিরসেরা দেন আর ইপয়েটিন আলফা দেন, তাতে কিছুই আসা যায় না, ওনার হিমোগ্লোবিন বাড়বে না। কারণ আগে আয়রনটা ঠিক করতে হবে। তো সেই জন্য ওনার আগে আয়রন লেভেলটা করে, আয়রন প্রোফাইল যেটা আমরা বলি, সেরাম আয়রন, টিএবিসি, সেরাম ফেরিটিন, এটা করে দেখতে হবে যে ওনার শরীরে আয়রনের মাত্রা ঠিক আছে না। আয়রনের মাত্রা ঠিক না থাকলে আগে আয়রনের মাত্রা ঠিক করতে হবে। প্লাস হচ্ছে ওনাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে, এটা করে আগে দেখতে হবে। এগুলো যদি ঠিক করার পরও ওনার হিমোগ্লোবিন 10-এর নিচে থাকে, তাহলে ওনাকে এরিথ্রোপয়েটিন আমরা দিতে পারি। মিরসেরা এবং ইপয়েটিন আলফার মধ্যে তফাৎ শুধু একটাই, মিরসেরা হচ্ছে স্লোলি অ্যাক্টিং এবং এটা লং ডিউরেশনে কাজ করে, সেখানে মিরসেরা মান্থলি দিলেই হয়, আর ইপয়েটিন আলফা প্রতি সপ্তাহে দিতে হয়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স আর কি। ওগুলো শর্ট অ্যাক্টিং, ওটা হচ্ছে লং অ্যাক্টিং, এটা ডিফারেন্স। সুতরাং এখানে আসলে আপনি মিরসেরা দিচ্ছেন না ইপয়েটিন আলফা দিচ্ছেন সেটা বড় ব্যাপার না, দুটোতেই একই ফল আপনি পাবেন। মিরসেরা দিলে আপনাকে মাসে একটা করে ইনজেকশন দিতে হবে, তাতে হয়তো ইনজেকশন দেওয়ার ঝামেলাটা কমে যাবে, ইনজেকশন দেওয়ার ব্যথাটাও কম হবে, কারণ যেহেতু মাসে একটা দিচ্ছেন। আর ওই ইপয়েটিন আলফা দিলে সপ্তাহে একটা করে ইনজেকশন দিতে হবে, তাতে হয়তো বেশি ঘন ঘন ইনজেকশন দিতে হবে। এটুকুই তফাৎ, আর বাকি খুব একটা তফাৎ আসলে তেমন কিছু নাই। অনেক অনেক ধন্যবাদ স্যার, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে দর্শক মঞ্জুরি মাহমুদ। তিনি আরো একটি সম্পূরক প্রশ্ন করেছেন, হাউ টু কমব্যাট কনস্টিপেশন ইন সিকেডি। উত্তরটি দিবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যার। হাউ টু কমব্যাট কনস্টিপেশন ইন সিকেডি। আসলে কনস্টিপেশন বা জিআই আপসেট, এটা কনস্টিপেশনও হয়, কারো লুজ মোশনও হয়, কারো আবার বমিও হয় আর কি। এখন কনস্টিপেশনের অন্য কোনো কারণ আছে কি না সেটা আমাদের বের করতে হবে আর কি। ধরুন যে কনস্টিপেশন, তার অনেকে সিকেডি আছে কিন্তু তার পাশাপাশি হাইপোথাইরয়েড আছে, হাইপোথাইরয়েড থাকলেও কিন্তু কনস্টিপেশন হয়, সেটা আমাদের কিছু একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আর কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। মূলত আমরা যাদের কনস্টিপেশন আছে তাদেরকে আমরা হাই ফাইবার ডায়েট দিতে বলি আর কি, যেগুলোতে ফাইবার বেশি আছে। যদি মানে ইউরিক অ্যাসিডের তেমন প্রবলেম না থাকে, ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকলেও বিশেষ কতগুলো শাকসবজি বাদ দিয়ে শাকসবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যেগুলোর মধ্যে মানে ফাইবার আছে, যেমন এমনকি মানে ইসবগুলের ভুসি যেটা বলি, সেটাও কিন্তু একটা ফাইবার, এটাও মানে খাওয়া যেতে পারে আর কি। এর সাথে আমরা ল্যাকটুলোজ নামক বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ আছে, অনেক সময় হয় কি ল্যাকটুলোজের সাথে আমরা ইসবগুলির ভুসি একটু মিশিয়ে দিয়েও দিতে পারি, সেখানেও কিন্তু মানে আপনার কনস্টিপেশন দূর হতে পারে। এখন যদি ফ্লুইড ওভারলোড না থাকে এবং ওনার যদি হার্টের কার্যক্ষমতা না ভালো থাকে এবং কিডনির ডিজিজ কোন স্টেজে আছে এটা আমি জানি না, যদি আর্লিয়ার স্টেজগুলোতে থাকে, স্টেজ মানে 3 অথবা স্টেজ 2, তাহলে হবে কি অনেক সময় পানি কম, বেশিরভাগ ক্ষেত্রে পানি আমরা কম খেতে বলি, স্পেশালি অ্যাডভান্স স্টেজে,
তখন পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও কিন্তু কনস্টিপেশন দূর হয়ে যাবে। তো এগুলো আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার সুন্দর ব্যাখ্যার জন্য। এবং সেই সাথে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। আমাদের অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমাদের আরো একটি প্রোগ্রাম রয়েছে। সো আমরা প্রোগ্রাম শেষ করতে চাই, তবে তার আগে আমরা ভোট অফ থ্যাঙ্কস এর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের অন বিহাফ অফ ইউনিমেট হেলথ এর পক্ষ থেকে। জনাব আয়ুব আলী মোড়ল আছেন আমাদের সাথে যুক্ত, আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সাথে আজকের আয়োজন এবং আজকের প্যানেল এক্সপার্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আপনাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। জনাব আয়ুব আলী মোড়ল, প্লিজ। মোড়ল ভাই আছেন? মোড়ল ভাই শুনতে পাচ্ছেন? ওনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমরাও শুনতে পাচ্ছি না। আপনি মাইকটা একটু আনমিউট করবেন, অর্থাৎ আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন। আনমিউট করাই আছে, কিন্তু কেন শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না। No, we can't hear him. আমরা মোড়ল ভাইয়ের কথা এখনো শুনতে পাচ্ছি না। মোড়ল ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? নেটওয়ার্কে হয়তো প্রবলেম থাকতে পারে। ওনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বাসুদেব সাহেব, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, অর্থাৎ আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন। ওকে, নাও ওকে, শুনছেন? আনমিউট করাই শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। না ওকে। Honorable Chief Guest of today's live webinar session. আমরা মোড়ল ভাইয়ের কথা এখনো শুনতে পাচ্ছি না। মোড়ল ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি তো বলছি। প্লিজ ক্যারি অন। শুনতে পাচ্ছি না। হ্যাঁ বাসুদেব সাহেব, এবার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। ওকে, নাও ওকে, শুনছেন? আনমিউট করাই শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। না ওকে। Honorable Chief Guest of today's live webinar session, Professor Nurul Islam sir. ফেসবুকটা বন্ধ করেন। হ্যাঁ, আমি তো বলছি। ওকে ওকে, ক্যারি অন। Honorable Chief Guest of today's live webinar session, Professor Nurul Islam sir. ফেসবুকটা বন্ধ করেন। Okay, sorry. Continue. Okay. আমার মনে হয় বাসুদেব সাহেব আপনি আসলে একটু যান্ত্রিক গোলযোগের কারণে মোড়ল ভাইয়ের ওই ও প্রান্তে হয়তো বা একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। তো প্রিয় দর্শক, আমরা জানিয়ে রাখছি যে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, করোনা এবং কিডনি রোগ, এবং এই বিষয়ে কিন্তু চুল চেরা বিশ্লেষণ করেছেন দুজন প্রতিনিধি অর্থাৎ চিকিৎসক এবং প্যানেল এক্সপার্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যার এবং প্রফেসর ডক্টর মহিবুর রহমান স্যার। তারা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই কিডনি রোগের প্রত্যেকটি দিক ফুটিয়ে তুলেছেন, এবং পাশাপাশি আজকের এই আলোচনা থেকে যে বিষয়টি ফুটে উঠলো যে আপনার কিডনি কিন্তু আপনার জীবনের সম্পদ। কিডনি বিকল হলে কিন্তু আসলে শেষ যে বিষয়টি সেটি হচ্ছে মৃত্যু, এবং এই মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচবার জন্য আমাদের দুটো কিডনিকে ভালো রাখতে হবে, এবং পাশাপাশি করোনার মধ্যে যে সতর্কতা কথা স্যাররা বলেছেন সেগুলো মেনে চলতে হবে। তবেই কিন্তু আমরা একটি সুস্থ সুন্দর জীবন ফিরে পাবো। আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের দুজন প্যানেল এক্সপার্টকে, এবং সেই সাথে আমাদের ইউনিমেড হেলথের পক্ষ থেকে জনাব আয়ুব আলী মোড়লকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। তো আমরা সর্বশেষ প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, আপনার অনুভূতি জেনে আমরা অনুষ্ঠান শেষ করব। কেমন লাগলো আজকের আয়োজনে আসতে পেরে?
এবং সেই সাথে সর্বশেষ আপনার রাজ টিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? সর্বশেষ একদম সংক্ষিপ্তভাবে বলতে হবে, আমাদের আরো একটি প্রোগ্রাম রয়েছে। স্যার প্লিজ। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ রাজ টিভিকে এবং ইউনিমেড ইউনিহেলথকে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আমি মনে করি যে আমাদের এই আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে এবং আমি মনে করি যারা এটা দেখছেন টিভির পর্দায় তারা উপকৃত হবেন এখান থেকে। আমরা অনেক কিছু এখানে আলোচনা করেছি, অনেক জানা এবং অজানা দুই রকম তথ্যই বেরিয়ে এসছে আলোচনার মাধ্যমে। আমি বলবো যে এই কোভিড একটা মারাত্মক ব্যাধি, এটা একটা মরণ ব্যাধি। এটার প্রভাব শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বেই পড়েছে। বিশ্বের অর্থনীতি স্তম্ভিত হয়ে গেছে এবং আমাদেরও অর্থনীতি, মানে সব দেশেরই অর্থনীতির উপর একটা ভীষণ চাপ পড়েছে। প্লাস আমরা আমাদের বহু স্বজনকে হারিয়েছি, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি যারা এই করোনা কালে জীবন দান করেছেন। এবং আমাদের এই ডাক্তার কলিগ, আমি জানি না সঠিক নাম্বার, তবে এটা আমি নিশ্চিত যেটা 110 জনেরও বেশি হবে, বাংলাদেশি ডাক্তার মারা গেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে এই শোক সহ্য করার জন্য মহান আল্লাহ তাআলা ক্ষমতা দেন, সেই ব্যাপারে আমি প্রার্থনা করি বা দোয়া করি আর কি। আর আপনারা সবাই এই করোনা দেশ থেকে চলে গেছে এরকম চিন্তা করবেন না। রাস্তাঘাটে যখন বেরোবেন সবাই মাস্ক ব্যবহার করবেন, দরকার হলে ফেস শিল্ড ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব যেটা সেটা বজায় রাখবেন এবং নেহাত প্রয়োজন ছাড়া যেখানে ভিড় আছে, বাজারঘাট আছে, সেখানে যাবেন না। আর দয়া করে মানে সামাজিক যেগুলো অনুষ্ঠান আছে আমাদের দেশে, বিয়ে বা বার্থডে বা ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলো উদযাপন এখন করা থেকে বিরত থাকবেন। এবং আমরা করোনাকে এত সহজভাবে না নিয়ে আমরা ধরতে হবে যে এটা একটা মরণ ব্যাধি এবং এইটার মোকাবেলা করতে হবে। এবং একবার করোনা হয়ে গেছে বলে আবার যে দ্বিতীয়বার হবে না বা তৃতীয়বার হবে না, এটাও ভাবার কোনো অবকাশ নাই। কাজে যাদের একবার করোনা হয়ে গেছে তারা যদি যত্রতত্র ঘুরে বেড়ান, তারা দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন, অথবা তারা করোনা ভাইরাস বহন করে তাদের আত্মীয় স্বজনকে আক্রান্ত করতে পারেন। সেই ব্যাপারে সবার সতর্ক দৃষ্টি থাকা উচিত। এই বলে আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা একদম সংক্ষিপ্তভাবে অনুভূতি জানতে চাইবো প্রফেসর ডক্টর এম মুহিবুর রহমান স্যারের, আজকের এই আয়োজনে আসতে পেরে কেমন লাগলো? আজকের এই আয়োজন আসতে পারে আসলেই সত্যি খুব ভালো লেগেছে। রাজ টিভিকে ধন্যবাদ, ইউনিমেড ইউনিহেলথকে ধন্যবাদ, বিশেষ করে জনাব আইয়ুব আলী মোড়ল সাহেবকে ধন্যবাদ, ওনারা এই জিনিসটা এই ধরনের একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য। এবং আমি বিশেষ করে যেটা নুর ইসলাম ভাই বললেন যে আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে এবং আমরা অনেক কিছু ছোটখাটো ব্যাপার নিয়েও আলোচনা করেছি এবং অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যারা এই আমাদের সঙ্গে এই ওয়েবিনারে যুক্ত ছিলেন তারা সবাই উপকৃত হবেন। এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার রাজ টিভিকে জানাতে পারেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং আমরা এই সুন্দর আলোচনার জন্য সব যারা দর্শক এবং শ্রোতা যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ, আপনারা অনেকেই অনেক ভালো ভালো প্রশ্ন করেছেন। এবং ডক্টর বাসুদেব কুমার সাহাকে ধন্যবাদ সুন্দর সঞ্চালনা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের আসলে প্রাণবন্ত আলোচনা, কারণ আপনারা দুজন যে আলোচনাগুলো করছিলেন আমি নিজেই তন্ময় হয়ে শুনছিলাম যে কত গভীরে আমাদের জানার প্রয়োজন রয়েছে। স্পেশালি করোনা ম্যানেজমেন্ট নিয়ে এখনো অনেক ডায়লামা রয়েছে, এক এক জায়গায় এক এক সেন্টারে এক এক রকম। আমি স্পেশালি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এখানে দীর্ঘ 7 মাস ধরে কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছি। আমার নিজের নলেজটা আরো এনরিচ হলো আপনাদের দুজনের আলোচনা থেকে, যে নতুন নতুন যে ডাইমেনশন গুলো এসছে ট্রিটমেন্টে, নতুন নতুন যে গবেষণাগুলো এসছে বিভিন্ন ড্রাগস এর ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন, সেই বিষয়গুলো নিয়ে স্যার আপনারা চমৎকার ভাবে বলেছেন। এজন্য আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা প্রত্যাশা রাখবো এভাবেই বাংলাদেশের স্বনামধন্য প্রফেসররা রাজ টিভির সাথে থাকবে এবং সেই সাথে চিকিৎসক জনগণের মধ্যে একটি মেলবন্ধন রচনা করবে। এবং পাশাপাশি ইউনিমেড ইউনিহেলথ সবসময় এই যাত্রায় রাজ টিভির সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে এই প্রত্যাশা জানিয়ে, আমাদের দর্শক যারা যুক্ত ছিলেন আমাদের প্রাণের শক্তি তাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এবং স্যারদের কথার সাথে সুর মিলিয়ে আমি একটি কথা বলতে চাই যে এখনো কিন্তু করোনা আমাদের দেশ থেকে চলে যায়নি। 2021 সাল যেন আমরা করোনা মুক্ত ঘোষণা করতে পারি, সেই শুভ প্রত্যাশা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, জাগরণে বাংলা।